প্রিয় দর্শক, দারুণ কাজে লাগলো এই এসআইআর এর দাওয়ায়। একেবারে নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনলো এনডিএ। মহিলারা উজাড় করে এনডিএ কে ভোট দিলেন, এমনকি মুসলমান ভোটও পেয়ে গেল এই বিজেপি পরিচালিত এনডিএ। একেবারে রক্তপাতহীন, শান্তিপূর্ণ, বিশুদ্ধ, পবিত্র ভোটের লড়াইয়ে ইভিএম জালিয়াতি, ভোট চুরি ইস্যুকে একেবারে কার্যত নস্যাৎ করে দিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলো এনডিএ। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে এই চোর, জোচ্চোর, খচ্চর, ডাকাত, জালিয়াত, বজ্জাত, নির্লজ্জ, বেহায়া, বর্বরদের একটা বেশ শক্তিশালী বিচারধারা আছে। এই যে শক্তিশালী বিচারধারা যে আছে এবং সেটা ভারতে দৃঢ়ভাবে আছে, তা বুঝিয়ে দিচ্ছে আরএসএস এর গর্ভজাত কিছু সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন। এরা ক্ষমতার জন্যে, অর্থের জন্যে একেবারে নির্দ্বিধায় যে কোনো কাজ করতে পারে। এদের কাছে নৈতিকতা বা ভারতীয় মানদণ্ডে, ন্যায়দণ্ডে যদি এই নৈতিকতা মাপার চেষ্টা করেন, তবে আপনি নিতান্তই ওই শান্তিনিকেতনী সুবোধ বালক। আপনার দ্বারা কয়েকটা ওই মানবতাবাদী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন আর শ্বেত পারাবত উড়িয়ে দিয়ে শান্তি কামনা করা ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না। সম্প্রতির এই যে বিহারের নির্বাচনে খুল্লা ভোট চুরি, জালিয়াতি এবং তাদের নির্লজ্জ উল্লাস দেখে আগুনখোর রাজনৈতিক নেতারাও একেবারে হতচকিত হয়ে গেছে। কারণটা কি জানেন? এই সমস্ত নেতারা খানিকটা মূল্যবোধের রাজনীতি করে জন্যেই তারা একবারে মাথা চাপড়ে, ওরে বাবা, এ তো চুরি নয়, এ তো দেখছি একবারে ডাকাতি। অনেকে বলছেন যে আহা হা হা, পুরো ভোটটা জনগণের যে মত, সেই মতটাকে সুকৌশলে একেবারে বিজেপির দিকে হাইজ্যাক করে নিয়ে গেল। বিশেষ করে যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তারা বলছেন যে একেবারে জনগণের রায়টাকেই হাইজ্যাক করে নিয়ে গেল। ভেবে দেখুন যে এই যে ইস্যুগুলো যা বিজেপির বিপক্ষে ছিল, সেই ইস্যুগুলোকেই সুকৌশলে নিজেদের পক্ষে এনে একেবারে সাফল্যের নজির গড়ে লোকের সামনে, দেশের সামনে, সুপ্রিম কোর্টের সামনে দেখিয়ে দিচ্ছে বিজেপি এবং এনডিএ। বিপক্ষরা এনডিএ সম্পর্কে, বিশেষ করে আরএসএস এর গর্ভজাত অপত্য সন্তান, তাদের নানা সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন বিজেপি, তাদের বিরুদ্ধে ভোট চুরির ইস্যু তুলেছে। তাদের বিরুদ্ধে এরা মুসলমান বিরোধী ইস্যু তুলেছে, এরা দলিত, আদিবাসী বিরোধী ইস্যু তুলেছে, এরা সংবিধান বিরোধী ইস্যু তুলছে, এরা গণতন্ত্র বিরোধী, এই বিজেপি গণতন্ত্র বিরোধী, আরএসএস গণতন্ত্র বিরোধী, এই সমস্ত প্রশ্ন তুলেছে। এরা জনধন লুণ্ঠনকারী, করাপ্টেড, এই সমস্ত তুলেছে। এবং দেশের নিরাপত্তা এই বিজেপি তথা আরএসএস এর জন্য যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, খতরনাক হয়ে উঠেছে, সেই প্রশ্ন উঠে আসছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে এই সমস্ত প্রশ্নগুলোকেই সুকৌশলে
মিডিয়ার মধ্যে দিয়ে তারা তাদের পক্ষে নিয়ে চলে আসছে। সম্প্রতি রাহুল গান্ধী কর্ণাটকের নির্বাচনে ভোট চুরির যে অ্যাটম বোমা ফাটিয়ে দিয়েছিলেন, তারপরেই অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল এই বিজেপি। দেশ জুড়ে যখন ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর এই স্লোগান শুনছে তারা কৌশলগত কারণে একেবারে কচ্ছপের মতো হাত পা মাথা গুটিয়ে গর্তের মধ্যে ঢুকে প্ল্যান বি এর পরিকল্পনা করছে। এই প্ল্যান বি হলো বিহারের নির্বাচনের আগে এসআইআর করা। এই এসআইআর প্ল্যানকে সামনে রেখে তারা একেবারে সাধু সন্ন্যাসীদের মতো বলতে শুরু করলেন যে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্যই এই এসআইআর হচ্ছে। অর্থাৎ নীতিগত কারণে অসমর্থন করার কোনো জায়গা নেই। কিন্তু আসলে কি দেখা গেল যে এসআইআর এর যে প্রথম তালিকা প্রকাশিত হলো, সেই প্রথম তালিকাতেই বাদ পড়ে গেল 65 লক্ষ ভোটার। 65 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের সমাজকর্মীরা তারা দেশ জুড়ে হইচই হই শুরু করে দিলেন। বিষয়টাকে সুপ্রিম কোর্টে নিয়ে আসলেন এবং যে সমস্ত মানুষকে নির্বাচন কমিশন মৃত দেখিয়েছে সেই সমস্ত মানুষকে সুপ্রিম কোর্টের সামনে প্রেরণ করলেন। সেই সমস্ত মৃত মানুষের সাথে দাঁড়িয়ে চা পান করলেন রাহুল গান্ধী। চা পান করার পরে সবাই স্বীকার করে নিল যে না, যে 65 লক্ষ মানুষ এই এসআইআর থেকে বাদ গেছে তারা অনেকেই জীবিত, তারা অনেকে বাইরে আছে। যখন এই চাপটা সৃষ্টি করেছে তখন নির্বাচন কমিশন বলল হ্যাঁ, যদি বাদ পড়ে যায় তাহলে তাদের সংযুক্ত করার জন্য পদ্ধতি আছে। ইতিমধ্যেই 65 লক্ষ মানুষ যাতে তাদের শুনানির জন্য আবার অ্যাপিল করতে পারে, সেই অ্যাপিল করার সুযোগ দেওয়া হলো এবং তার ফলে যেটা শেষে এসে দাঁড়ালো সেই সংখ্যাটা হলো 47 লক্ষ। অর্থাৎ 65 লক্ষ থেকে 47 লক্ষতে দাঁড়ালো। বিষয়টা দাঁড়ালো যে অ্যাপিল করার পরেই কিন্তু এই সংখ্যাটা 47 লক্ষের কাছাকাছি এসে দাঁড়ালো। ইলেকশন কমিশন, এই মহান ব্যক্তির নামটি আমি একটু শেষে বলছি। ইলেকশন কমিশন লিখিতভাবে জানালেন যে বিহারে যে 2025 সালে যে এসআইআর হয়েছে তার বিরুদ্ধে কোনো আপিল হয়নি। আপনারা জানেন 65 লক্ষ থেকে নেমে এসেছে 47 লক্ষে। তবুও একেবারে নিজেদের ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে একটা সাংবিধানিক সংস্থার ওয়েবসাইটে পরিষ্কার করে বলছে যে একেবারে কোনো ধরনের আপিল হয়নি। আর আপিল হয়নি জন্যে যে রিভিশন হয়েছে সেটা হয়েছে আপ টু ডেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিভিশন হয়েছে। এবং সেই রিভিশনের জন্য আমরা কি করেছি, আমরা ভুতুড়ে ভোটার, আমরা অবৈধ ভোটার এগুলো বাদ দিয়েছি। এই যে যখন ভুতুড়ে ভোটার, অবৈধ ভোটার, মৃত ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করে তখন আর একটি গেম প্ল্যান সাথে সাথে চলেছে দেশ জুড়ে। এই গেম প্ল্যানটি ছিল প্ল্যান সি। প্ল্যান সি হচ্ছে যে যখন নির্বাচন কমিশন এই এসআইআর করবে, তার রাজনৈতিক যে দল, বিশেষ করে বিজেপি, তারা বলবে দেশের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, দেশের মধ্যে মুসলমান, রোহিঙ্গিয়া
ঢুকে পড়েছে। সুতরাং মুসলমান, রোহিঙ্গিয়া এবং দেশের যারা শত্রু, যারা দেশের ভেতর থেকে দেশটাকে ধ্বংস করে দিতে চায়, তাদের খুঁজে খুঁজে বার করার জন্যই এই এসআইআর করা হচ্ছে। সুতরাং যারা বাধা দিচ্ছে তারা ওই রোহিঙ্গিয়াদের সাপোর্ট করছে, অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছে, আতঙ্কবাদীদের সাপোর্ট করছে। এই যে প্ল্যান সিটা শুরু করে দিল বিজেপির নেতারা, এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলতে শুরু করলেন যে মুসলমান, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়াদের ধরার জন্য এই এসআইআর করা হচ্ছে। যে মুহূর্তে এসআইআর সম্পর্কে একেবারে সংশ্লিষ্ট অভিযোগ জানানো হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, সেই মুহূর্তে লাফিয়ে বিজেপির কোন নেতা এই ইলেকশন কমিশনের হয়ে এখানে বক্তব্য রাখতে শুরু করছে। প্রশ্ন রাখা হচ্ছে ইলেকশন কমিশনকে, বলা হচ্ছে ইলেকশন কমিশন জবাব দাও। জবাব দিচ্ছে বিজেপির রাজনৈতিক নেতারা, অর্থাৎ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে বিজেপি লোকেরা যে ইলেকশন কমিশন আমাদের পেটুয়া, আমাদের পোষা একজন ভাড়ুয়া, যে আমাদের হয়ে ইলেকশন কমিশনের মধ্যে কাজ করছে। পরিষ্কার করে ইলেকশন কমিশন এই ঘটনার পরে, এই ইলেকশনের পরেই একটি তাদের ওয়েবসাইটে বিহার অ্যাসেম্বলি ইলেকশন 2025 এই কাগজটি বের করেছে এবং সেখানে বলছে যে 1951 সালের পরে দিস ইজ দ্য হাইয়েস্ট ভোটার টার্নআউট। দেখুন লিখছে, দিস ইজ দ্য হাইয়েস্ট ভোটার টার্নআউট এভার রেকর্ডেড ইন দি স্টেট সিন্স 1951। এটা বলছে এটা হিস্টোরিক হাইয়েস্ট এভার ভোটার টার্নআউট। এখানে টার্নআউট কত করেছে? 67.13%। 67.13% টার্নআউট করছে। তাদের মধ্যে 62% হচ্ছে মেল এবং 71.78% হচ্ছে নারী। অর্থাৎ নারীরা এই ভোটে একেবারে ঐতিহাসিক ভাবে নারীরা এখানে এসে ভোট দিয়েছে। এটা ইলেকশন কমিশন কত তারিখে বের করেছে? 12ই নভেম্বর এটা পাবলিশ করেছে তার যে ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে আমরা এটা নিয়েছি। ফলে পরিষ্কার হয়ে গেছে যে এখানে যে সংখ্যাটা বলেছে, টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 7,46,26,858 জন। আবার বলছি, আমি বলছে 7,45,26,858 জন ইলেক্টর ওয়ার এলিজিবল টু ভোট। এলিজিবল টু ভোট মানে ভোট দিতে পারবে 7,45,26,858 জন। এটা বলছে ইলেকশন কমিশন নিজে 12 তারিখে এটা পাবলিশ করেছে। অনেকে মনে করছেন হ্যাঁ, এটা জনগণতান্ত্রিক দেশে একটা নির্বাচন হবে এবং নির্বাচনের ফলে জনগণ তার প্রতিনিধিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে। বন্ধুরা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা শেষ হয়ে গেছে। নির্বাচন এখন একটা যুদ্ধে পরিণত হয়েছে এবং এই যে রাজনৈতিক দল আরএসএস পালিত, আরএসএস এর গর্ভের অপত্য সন্তান যারা, যে কটি দল, তারা এটাকে নির্বাচন হিসাবে দেখছে না, এটাকে যুদ্ধের জন্য তারা তৈরি হয়ে নেমেছে। ফলে নির্বাচন হয়ে পড়েছে যুদ্ধ।
ভারতের সংবিধানে বলা আছে যে নির্বাচন হবে গণতান্ত্রিক, জনগণতান্ত্রিক। কথা ছিল যে এই যে জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তারা কি করবে? তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে পাঠাবে। কিন্তু সেই জনগণতান্ত্রিক নির্বাচন এখন আর হচ্ছে না। এটা পরিষ্কার অর্থে রাজনৈতিক পার্টির ক্ষমতা দখলের জন্য একটা যুদ্ধ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আর এই যুদ্ধে কয়েকটি পক্ষ আছে, প্রতিপক্ষ আছে। প্রথম পক্ষ যারা এখন শাসন করছে তাদের কথাই আগে বলতে হয়। প্রথম পক্ষের নাম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে অনেকগুলো পার্টি আছে। দেখুন, তারা এই পার্টিগুলো কি সুন্দরভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলোকে ভাগ করে নিয়েছে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে শাসন করছে, কিন্তু বিহারে তারা ভোট যে শেয়ার করেছে 101টি নিজেরা নিয়েছে এবং 101টি জেডিইউকে ছেড়ে দিয়েছে। দেখেছেন, 101টি নিজে নিয়ে এসেছে এবং 101টি জেডিইউকে দিয়েছে। লোক জনশক্তি চিরাগ পাসওয়ানকে দিয়েছে 28টা। হিন্দুস্তানি আওয়ামী পার্টি, যাদের নাম হাম, সেই হামকে দিয়েছে, যাকে নেতৃত্ব দিচ্ছে জিতন রাম মাঝি, তাকে দিয়েছে 6টি। আগে সে 19টি ছিল, কারণ একটা সময় জিতন রাম মাঝিও কিছুদিন পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছে। রাষ্ট্রীয় লোক মোর্চা উপেন্দ্র কুশওয়া, তাকে দিয়েছে 6টি। আর ইন্ডিপেন্ডেন্ট হিসেবে একজনকে তারা সাপোর্ট করেছে, অঙ্কিত কুমার, সেই অঙ্কিত কুমারকে দিয়েছে 1টি। এই টোটাল 243টি কেন্দ্রে তারা সুন্দরভাবে নিজেদের পরস্পর যুক্তি করেই এই শেয়ারগুলো করে নিয়েছে। প্রথম দিকে চিরাগ পাসওয়ানের একটু দ্বন্দ্ব ছিল। তিনি নীতিশ কুমার থেকে বেরিয়ে এসে একেবারে নিজেই দাঁড়াবেন এরকম ঘোষণা করে দিলেন। তিনি হঠাৎ আবেগপ্রবণ হয়ে রাহুল গান্ধীর যে ভোট চোর গদ্দি চোর, সেই ভোট চোর গদ্দি চোর স্লোগানকে সমর্থন জানালেন। কিন্তু রাজনৈতিকভাবে যখন দেখলেন যে তিনি জিরো হয়ে যেতে পারেন, ঠিক সেই সময় তিনি বিজেপির সঙ্গে এবং নীতিশ কুমারের সঙ্গে কথা বলে 28টা কেন্দ্রে ভোট দিয়ে দিলেন। 2 নাম্বার যে পক্ষ, মহাগঠবন্ধন, এই মহাগঠবন্ধন দেখুন কটি কেন্দ্রে ক্যান্ডিডেট দেবে সেটা নিয়ে চলল টানাপোড়েন। মহাঝঞ্ঝাট শুরু হলো সিট নিয়ে। সেখানে রাষ্ট্রীয় জনতা দল, যার নেতৃত্ব দিচ্ছেন তেজস্বী যাদব, সে ক্যান্ডিডেট দিল 143টি। ন্যাশনাল কংগ্রেস, যার বিহারের দায়িত্বে আছে রাজেশ কুমার, সেই রাজেশ কুমার রাহুল গান্ধীর পরামর্শ শুনে ক্যান্ডিডেট দিল 61টি। কমিউনিস্ট পার্টি লিবারেশন, তাকে নেতৃত্ব দিচ্ছে ওখানে মেহবুব আলম, তার নেতৃত্বে 20টি। ওখানে আমরা দেখেছি যে দীপঙ্কর ভট্টাচার্য একেবারেই পড়েছিলেন বিহারে। ভোট চোর গদ্দি চোর ওই মহান মহান র্যালিগুলোতে নেতৃত্ব দিচ্ছিলেন, একেবারে মানে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে। সেখানে তারা গত বছর যে বিশাল রেজাল্ট করেছিল, সেই রেজাল্টের ভিত্তিতে তারা ক্যান্ডিডেট দেয় 20টি।
আর বিকাশশীল ইনসান পার্টি মুকেশ সাহানি সে দেয় 12টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই দেয় 9টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট দেয় 4টি, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি তারা দেয় 3টি, জনশক্তি জনতা দল দেয় 1টি, আর ইন্ডিপেন্ডেন্ট তারা দেয়, এই যে মহাগঠবন্ধনের মধ্যে যারা ইন্ডিপেন্ডেন্ট তারা দেয় 2টি আসনে ক্যান্ডিডেট। এই টোটাল 243টি আসনে মহাগঠবন্ধনের থাকে ক্যান্ডিডেট দেওয়া হয়। এইবার দেখুন আর একটা গঠবন্ধন তৈরি হয়েছে, তার নাম দেওয়া হয়েছে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এখানে রয়েছে মিম অর্থাৎ ওবিসি সাহেবের মিম, সেখানে নেতৃত্ব দিচ্ছে আখতাউল ইমাম, তারা ক্যান্ডিডেট দিয়েছে 25টি। রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি পশুপতি কুমার পরাশ তারা ক্যান্ডিডেট দিয়েছে 25টি। আজাদ সমাজ পার্টি যেটা চন্দ্রশেখরের পার্টি, ওখানে দায়িত্বে আছে জওহর আজাদ, তারা ক্যান্ডিডেট দিয়েছে 25টি। আপনা পার্টি আপনি জনতা পার্টি স্বামী প্রসাদ মৌর্য সে ক্যান্ডিডেট দিয়েছে 4টি। এই 79 অর্থাৎ 79টি ক্যান্ডিডেট দিয়েছে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের লোকেরা। একেবারে এই সমস্ত অ্যালায়েন্সের বাইরেও আরো কয়েকটি ন্যাশনাল পার্টি রয়েছে যারা এই কোনো অ্যালায়েন্সের মধ্যে নেই। সেই পার্টিগুলো হচ্ছে জনসুরাজ পার্টি, যার নিজেই নেতৃত্ব দিয়েছে প্রশান্ত কিশোর। বহুজন সমাজ পার্টি ভারতের থার্ড ন্যাশনাল পার্টি, এই বহুজন সমাজ পার্টি ক্যান্ডিডেট দিয়েছে 130টি। আম আদমি পার্টি তারা ক্যান্ডিডেট দিয়েছে 121টি, আর জনশক্তি জনতা দল তারা ক্যান্ডিডেট দিয়েছে 22টি। তো এই যে বিভিন্ন পক্ষে বা কক্ষে এইভাবে মানুষের যে জনাধার, যেই জনাধারের ভোট, সেই ভোট ভাগ হয়ে গেছে। এখন ভোট ভাগ হয়ে যাওয়াতে যেটা হয়, এককভাবে বোঝা যায় আমার কতটা রাজনৈতিক ক্ষমতা আছে, কতটা মানুষ আমাকে সমর্থন করে, কিন্তু ভোটের আসল উদ্দেশ্য তো শাসন ব্যবস্থায় ওই চেয়ার ক্যাপচার দি টেম্পল ফর ইয়োর ইমানসিপেশন, জনগণের ক্ষমতার জন্য ওই চেয়ারটা দখল করতে হবে। সেটা দখল করতে গেলে কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশল কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি না ভারতীয় রাজনীতিতে। এর ফলে কি হয়েছে, ভোটগুলো বিভিন্নভাবে স্ক্যাটার্ড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, বিভিন্ন শক্তিশালী পার্টির মধ্যে ভাগ হয়ে গেছে। সেই ভাগ হয়ে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি ভালো করে মার্কেট স্টাডি করেছে ভারতীয় জনতা পার্টি এবং তার যে প্যারেন্ট আরএসএস। তারা জানে যে এই কথাগুলো আমরা তুলে ধরতে পারবো। এই ভোটগুলো ধরুন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি যাদের বহুজন বলা হয়, সেই বহুজনের ভোট যদি এইভাবে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায়, তাহলে বহুজন একতার শক্তি দুর্বল হয়ে যাবে। যার জন্য তারা এনডিএর মধ্যে কাকে কাকে নিয়েছে দেখুন। তারা যে শুধুমাত্র ব্রাহ্মণবাদী পার্টি এটা আপনারা বলতে পারবেন না, কারণ এই নীতিশ কুমার বহুজন মুভমেন্ট থেকে উঠে আসা মানুষ, লালু প্রসাদ যাদব বহুজন আন্দোলন থেকে উঠে আসা মানুষ,
আজকে রাজনৈতিকভাবেই এই মানুষগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে, বিরোধী শক্তিতে পরিণত হয়ে গেছে। এই যে ভারতীয় জনতা পার্টি, তারা দেখিয়ে দিয়েছে যে বহুজন শক্তি আমাদের সঙ্গে আছে। কারণ বহুজন শক্তির বড় শক্তি হচ্ছে নীতিশ কুমার, যে ওবিসি সমাজকে নেতৃত্ব দিচ্ছে, সেই নীতিশ কুমারকে কাছে রেখেছে। পাশাপাশি লোক জনশক্তি পার্টি, যেটা চিরাগ পাসওয়ান, এক সময় এই চিরাগ পাসওয়ানের বাবা রামবিলাস পাসওয়ান ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে প্রথম গিনেস বুকে নাম লেখা কোনো মানুষ, যিনি গিনেস বুকে নাম লিখিয়ে এবং যে মন্ডল আন্দোলন ছিল, মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশ করো, সেই আন্দোলন ছিলেন, তার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রামবিলাস পাসওয়ান। সেই মানুষের যে রাজনৈতিক দল, তাকে সঙ্গে রেখেছে। কেন? নীতিগত কারণে? রাজনৈতিক কারণে, ক্ষমতা দখলের জন্যে। নীতিগত কারণ ছেড়ে দিন, রাজনৈতিক ক্ষমতা দখল করতে গেলে আপনাকে কৌশলী হতে হবে, সেটা বারবার বুঝিয়ে দিচ্ছে আরএসএস, বুঝিয়ে দিচ্ছে বিজেপি। পাশাপাশি দেখুন, একেবারে মহাদলিত যে অংশ বিহারের, সেই মহাদলিত অংশের মধ্যে রয়েছে জিতন রাম। সে জিতন রামকে বিজেপি তার সঙ্গে রেখেছে। পাশাপাশি রয়েছে কুশওয়া, অর্থাৎ আবার ওবিসি সমাজের এবং এসসি এসটি সমাজের প্রতিনিধি, তাদেরকে রেখেছে এনডিএর মধ্যে। তো এই সমস্ত জায়গাগুলোই একেবারে যদি আমরা না বুঝতে পারি তাহলে মুশকিল। এইবার দেখুন গ্রাউন্ড রিয়ালিটিটা কি হচ্ছে। এসআইআরে খুব কায়দা করে 65 লক্ষ মানুষ, তারপরে 47 লক্ষ মানুষ একদিকে বাদ চলে গেল। পাশাপাশি নির্বাচনের ঘন্টা যখন বেজে গেল, সেই সময় গ্রাউন্ড রিয়ালিটি আমরা কি দেখছি? গ্রাউন্ড রিয়ালিটি দেখছি যে নির্বাচনের আগেই অমিত শাহ ঘোষণা করে দিচ্ছেন যে বিহারে এখন জঙ্গল রাজ খতম হয়ে গিয়ে সুশাসন চলছেন, এবং বিহারের মানুষ এই সুশাসন বাবু নীতিশ কুমারকে সমর্থন করছে জন্যই এনডিএ 200-র ওপরে আসন নিয়ে আবার ফিরে আসবে। মোদি এবং অন্যান্য নেতাদের ভাষণেও একই যে গান, সেই গান বাজতে শুরু করলো একসঙ্গে, একই বাক্যে তারা গান গাইতে শুরু করলো যে সুশাসন চলছে এবং সেই সুশাসনের জন্য জনগণ তাদের 200-র ওপরে সিট দিচ্ছে। গ্রাউন্ড রিয়ালিটি আপনার চোখে দেখছেন, আপনার চোখে দেখছেন। মোদি এই সমস্ত কথা একেবারে ক্যাকাফোনির মতো বাজিয়ে চলেছে, ভাষণ দিয়ে চলেছে। সুশাসন বাবুকে ভোট দিচ্ছেন সমস্ত জনগণ, এবং এখন আমরা আবার পুনরায় নির্বাচিত হয়ে এই বিহার রাজ্যে আবার সুশাসন চলবে। অথচ লক্ষ লক্ষ মানুষ যেখানে যাওয়ার কথা ছিল, সেই সমস্ত ক্যামেরায় দেখা যাচ্ছে মোদির ভাষণ বড় বড় স্ক্রিনে, এবং মোদি ভাষণ দিচ্ছেন চেয়ার খালি। এগুলো আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন যে বিজেপির যারা নেতা মন্ত্রী, তখন তারা যারা ভোট চাইতে গেছে, তখন তাদের পেটানো হয়েছে, তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের অবরোধ করেছে, মা বোনেরা ঝাঁটা বটি নিয়ে তাড়া করেছে। এসব কথা, এসব দৃশ্য আপনারা দেখেছেন। অর্থাৎ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিহারের মানুষেরা। জনাদেশ যে পরিবর্তনের পক্ষে আসবে, সেটা একেবারে নির্বাচনের আগে সমস্ত গণমাধ্যম যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে বিশেষ করে, সেগুলো থেকে আপনারা দেখছেন। নির্বাচনের সময় কোনো ধরনের অশান্তি হয়নি। দুই একটা ঘটনা হয়েছে, পুলিশ বেরোতে দেয়নি বস্তিবাসীদের, সেটা অভিযোগ এসেছে, কিন্তু কোনো অভিযোগ
নির্বাচন কমিশন বলছেন কোনো অভিযোগ দায়ের হয়নি এবং সেই নির্বাচন 2 ফেজে হওয়ার পরে এক্সিট পোলে দেখা গেল একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার বিহারের রাজনীতিতে ফিরে আসতে এনডিএ জোট। একেবারে আপনারা দেখছেন যে এই যে 2 দিন ধরে এক্সিট পোল দেখেছেন, তারপরে ফলাফল, লাইভ ফলাফল আপনারা দেখেছেন অনেকেই, ঘরে বসে সকাল 7টা থেকে গোনা হয়েছে পোস্টাল ব্যালটগুলো। যে পোস্টাল ব্যালট গুনতে গুনতে আমরা যখন দেখি একেবারে শেষের দিকে এসে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াইতে এবিপি আনন্দের যারা ভোট সমীক্ষক তারা বলছেন না, এই যে লড়াইটা চলছে, যেটা বিজেপি বেশি পাচ্ছে, এই মানুষগুলো শহরে বেশি বাস করে, এই মানুষগুলো সরকারি চাকরির সঙ্গে অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্র সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাই তারা যে ভোটগুলো দিচ্ছে সেই ভোটগুলো সরকারের পক্ষে না দিয়ে উপায় নেই, কারণ তারা চাকরি বাকরি করে। কিন্তু এই যে পোস্টাল ব্যালট গোনার একেবারে শেষের দিকে দেখা গেল যে এক লাফে মহাগঠবন্ধন অনেকটা পিছনে ফেলে দিয়ে এগিয়ে চলে গেছে। সেখানেই এই বিজেপির যারা প্রতিনিধিত্ব করছে তারা বলছেন এটা ছেড়ে দিন পোস্টাল ব্যালট, আগে ইভিএম খুলতে দিন, ইভিএম খুলতে পারলেই এরা সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ সাংকেতিক। ইভিএম খুলতে দিন, ইভিএম খুললে এ সমস্ত গল্প আর টিকবে না, ইভিএম খুললে এ সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মোদি সাহেব বলে দিলেন 200-র উপরে মারব, অমিত শাহ বলে দিলেন 200-র উপরে মারব, সমস্ত বিজেপি ক্যান্ডিডেটরা বললেন 200-র উপরে মেরে দেব। আমাদের যারা টিভিতে অ্যাঙ্কারার হিসেবে এসেছে, যারা প্রতিনিধি হিসেবে এসেছে, তারাও বলছেন ইভিএম খুলতে দিন, এ সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বন্ধুরা, এটা লাইভে দেখেছেন, কিন্তু তার আগের দিন যেটা দেখেছেন সেটা যদি মাথা থেকে সরিয়ে ফেলেন তাহলে বুঝবো যে আপনাদের রাজনৈতিক জ্ঞান অতটা পোক্ত নয়। 11টার পরে থেকে স্ট্রং রুমের সামনে সমস্ত রাজনৈতিক দল থাকে, স্ট্রং রুমের সামনে সারি সারি সিসিটিভির জন্য বড় বড় স্ক্রিন খুলে রাখা হয়েছে, যাতে স্ট্রং রুমের ভেতরে কারা যাচ্ছে কারা আসছে সেটা এই যে জনপ্রতিনিধি যারা তাদের যে রিপ্রেজেন্টেটিভ তারা দেখতে পারে। এই জন্য রাত জেগে তারা সেখানে রয়েছে। আমরা কি দেখলাম, 11টার পরে পিকআপ ভ্যান ঢুকছে, লরি ঢুকছে। কোথায়? ওই যে স্ট্রং রুমের যে অফিস, সেই অফিসের চত্বরে 11টার সময় ঢুকছে, সেগুলো দেখাচ্ছে। সিসিটিভি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে। স্ট্রং রুমের যে গলিটা, সেই গলিতে অসংখ্য মানুষকে দেখা যাচ্ছে রাত 11টার পরে। এগুলো দেখার পরেই আমরা বুঝে গিয়েছিলাম যে রেজাল্ট কি হতে চলেছে। পরের দিন আমরা পরিষ্কার করে বলছি, রেজাল্ট যে ওই যে মোদির ঘোষিত, অমিত শাহর ঘোষিত 200 পার করবে এনডিএ জোট, সেটা সকাল থেকেই আমরা বুঝতে পেরেছি কোন খেলাটা খেলেছে। বন্ধুরা, এই যে জনগণের জয় দেখবেন বলে আপনারা আশাবাদী ছিলেন, আশা করেছিলেন মানুষের রায় মাথা পেতে নেবে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি, আশা করেছিলেন যে আপনার চোখের সামনে একটা পরিবর্তনের যে ছবি আপনারা দেখতে পেয়েছেন সেটা ভোট ফলের মধ্যে বাস্তবায়িত হবে। দেখুন, চোখের সামনে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিকে বিকলাঙ্গ করে
ওদের পক্ষে রায় দেওয়া যায়, সেটা পরিষ্কার করে আপনি যদি একটু মস্তিষ্ক সম্পন্ন মানুষ হন তাহলেই বুঝে গেছেন। কি যান্ত্রিক কৌশলে এই যে পরিবর্তনের কথা ভেবেছিল বিহারবাসী, যে তারা পরিবর্তন দেখবে, সেই যে পরিবর্তনের হাওয়াটা একেবারে যান্ত্রিক ভাবে ঘুরিয়ে দিল আরএসএস এবং তার যে পালিত সাঙ্গপাঙ্গ এবং রাজনৈতিক দল। আগেই বলেছি, এসআইআর করার পরে নির্বাচন কমিশনার ঘোষণা করেছিলেন যে বিহারে টোটাল যে ভোটার সংখ্যা সেটা হচ্ছে 7,46,26,858 জন। আমি আবার বলছি, এটা 12 তারিখে ঘোষণা করেছে এরা, অর্থাৎ ভোট দিয়েছে, ভোটের টার্ন আউট হয়েছে 67.13%। 67.13% হচ্ছে, অর্থাৎ 7,45,26,858 জনের মধ্যে ভোট দিয়েছে 4,99,32,994 জন। 7,45,26,858 জনের মধ্যে 67.13% যখন ভোট দিয়েছে, তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় 4,99,32,984 জন। কিন্তু আপনারা সবাই জানেন, এই যে ভোট রেজিস্ট্রেশন, এখানে লিখেছে ভোট রেজিস্ট্রেশন হয়েছে কতজনের? ভোট রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশন কিভাবে হয়? ওই যে ভোটার ভোট দিতে গিয়ে তার বুথে যখন নাম লেখায়, নাম লেখানোর আগে স্লিপ দেয়, হাতে কালি দিয়ে দেয়, সেই সময় রেজিস্ট্রেশন হয়ে যায়। সেই সংখ্যাটা হচ্ছে 7,43,55,976। এটা পাবলিশড হয়েছে। 7,43,55,976 জন ভোট দিয়েছে। অর্থাৎ ভুতুড়ে ভোট, এই যে সংখ্যাটা বলছে, সেই সংখ্যায় ভুতুড়ে ভোট যুক্ত হয়েছে 2,44,22,980 জন। যারা 3 লক্ষ গল্প করছিলেন নয়, এটা মানে পরিষ্কার অর্থে পাবলিশ করা আজকে 12 তারিখে পাবলিশ করা এই যে তথ্য, যেটা নির্বাচন কমিশন দিচ্ছে। অর্থাৎ ভুতুড়ে ভোট যুক্ত হয়েছে 2,44,22,980 জন। চোর চুরি করতে গেলে নমুনা ছেড়ে যায়। ভারতীয় জনতা পার্টি সিট দখল করেছে 89টি। এটা ইলেকশন কমিশনের যে পাবলিশ করা ডকুমেন্ট। জনতা দল ইউনাইটেড, তারা সিট দখল করেছে 85টি। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি দখল করেছে 25টি। লোক জনশক্তি পার্টি রামবিলাস, তারা দখল করেছে 19টি। ন্যাশনাল কংগ্রেস দখল করেছে 6টি। মিম দখল করেছে 5টি। হাম দখল করেছে 5টি। রাষ্ট্রীয় লোক মোর্চা দখল করেছে 4টি। কমিউনিস্ট পার্টি লিবারেশন দখল করেছে 2টি। ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি দখল করেছে 1টি। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দখল করেছে 1টি। আর বহুজন সমাজ পার্টি দখল করেছে 1টি। এইবার আসল খেলাটি আপনারা দেখতে পাবেন। এই যে সংখ্যা অনুসারে যে সিট, সেই সিটগুলো এসেছে। দেখুন, গতবারে বিজেপির সিট ছিল 80টি, এবার হয়েছে তাদের 89টি। অর্থাৎ 9টি সিট তারা বেশি পেয়েছে।
তারা ভোট পেয়েছে। অনেকে ভুল জায়গা দিচ্ছে, এই মানে নির্বাচন কমিশনের ডেটাটা দেখুন। তারা ভোট পেয়েছে, অর্থাৎ জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি ভোট পেয়েছে 1,81,143টি ভোট পেয়েছে। আমি আবার বলছি, 1,81,143টি ভোট পেয়েছে। আর জেডিইউ ভোট পেয়েছে 96,67,118টি। আরজেডি ভোট পেয়েছে 1,15,46,055টি। অর্থাৎ ভোট পেয়েছে সব থেকে বেশি 23% ভোট পেয়েছে আরজেডি, 19% ভোট পেয়েছে, 19.25% ভোট পেয়েছে জনতা দল ইউনাইটেড, 20.08% ভোট পেয়েছে বিজেপি। কিন্তু তাদের সিট হয়েছে 89টি, বিজেপির, জনতা দল ইউনাইটেডের মানে সিট হয়েছে 85টি, এবং সব থেকে বেশি ভোট পাওয়ার সত্ত্বেও মাত্র 25টি আসনে জিতেছে আরজেডি। তো স্বাভাবিক কারণেই যদি এই যে হিংস্র শক্তিকে আপনারা না বুঝতে পারেন, তাদের ষড়যন্ত্র, তাদের যে লোভ, তাদের যে নির্লজ্জতা, তাদের যে বেহায়াপনা, তাদের যে ভয়ঙ্কর রকমের অর্থ এবং ক্ষমতার দিকে তাদের ভয়ঙ্কর যে প্রত্যাশা, সেটা যদি না বুঝতে পারবেন, তাহলে ভারতের রাজনীতিতে ওই আমি বলেছি যে নিদেন পক্ষে আপনি ওই দেশাত্মবোধক অথবা তা মানবতাবাদী কয়েকটি রবীন্দ্রসঙ্গীত আপনি পরিবেশন করতে পারবেন, আর শ্বেত পারাবত উড়িয়ে দিয়ে শান্তির কামনা করতে পারবেন, ক্ষমতা দখল করতে পারবেন না। প্রিয় দর্শক, চুরি, ডাকাতি, বজ্জাতি মানুষ লুকিয়ে লুকিয়ে করে, কিন্তু 2014 সালের পরে এই মহান কর্তব্যটি যে ঢাক পিটিয়ে করা যায় তা আমরা দেখেছিলাম জনধন যোজনা এবং পিএম কেয়ারসে। আর সেই চুরিটাই এখন নথিবদ্ধ করে মানুষকে বিমোহিত করছেন আর এক মহান চোর, যার অসামান্য দক্ষতায় চুরি হয়ে উঠেছে ক্ষমতা দখল এবং ক্ষমতা বিস্তারের একটা ফাইন আর্টস। তিনি মহামান্য জ্ঞানদাতা জ্ঞানেশ কুমার গুপ্তা, যার করিশ্মায় এবং নিখুঁত কৌশলে জনাদেশ হয়ে উঠেছে পবিত্র জ্ঞানাদেশ, যিনি খোলাখুলি জালিয়াতির জাল বিস্তার করেই বিজেপির হয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে। বিরোধীরা তার ষাঁড়ের মতো ঘাড়কে কিছুতেই বাঁকা করতে পারছেন না, অথবা তার বাঁকা ঘাড় সোজা করার জন্য যে বাঁকা পথ অনুসরণ করতে হয় অথবা দাওয়াই দিতে হয় তা এখনো দিতে পারছে না। মনে রাখবেন, ফুল ছুঁড়ে দুরন্ত ষাঁড়কে ফেরানো যায় না, আর বড় মাল্য দিয়ে যজ্ঞের ঘোড়াকে রোখা যায় না। শিং ধরে এই দুরন্ত খেপা ষাঁড়কে যদি আপনারা খোয়াড়ে পুড়তে পারেন, তবেই তাদের হম্বি তম্বি বন্ধ হয়ে যাবে, আপনার পোষা পোষ্য হিসাবে সে আসবে। আর যদি ওই দুরন্ত অশ্বমেধের ঘোড়াটাকে থামাতে চান, তবে তার মুখের ওই জিন ধরে টান মেরে তাকে ভূপাতিত না করা পর্যন্ত কিন্তু এরা দৌড়াতে থাকবে। আর এরা দৌড়াতে থাকবে পরিকল্পনা করে। অশ্বমেধের যজ্ঞের আগে যেমন বিজয়পত্র লিখে দেওয়া হয়, ঠিক সেইভাবেই বিজয়পত্র লিখে দিয়ে এই অশ্বমেধের ঘোড়া অমিত শাহ এবং এই মোদিরা
একেবারে লিখিত ভাবে অশ্বমেধের ঘোড়াতে যেমন বিজয়পত্র লিখে দেওয়া হয় তার মাথায়, ঠিক সেইভাবে বিজয়পত্র লিখে এরা যুদ্ধে নেমেছে। সুতরাং যদি এদের পরাজিত করতে চান তাহলে এদের যে প্ল্যানগুলো রয়েছে, প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান যতগুলো আছে, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তবে ভোট যুদ্ধে নামুন। না হলে আগের মতো শুধুমাত্র ওই সমাজকর্মীর মতো সংবিধান দেখিয়ে কিংবা বিচারধারাকে অক্ষুণ্ণ রেখে এই ক্ষমতা দখলের লড়াই ভারতে আপাতত সম্ভব নয়। সেই জন্য সমস্ত ধরনের ইগোকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আরএসএস নামক এই দেশদ্রোহী, এই দেশ বিরোধী শক্তিকে পরাজিত করার জন্যে সমস্ত মূল নিবাসী বহুজন মানুষ এক হয়ে কিন্তু সামনে লড়াই করতে হবে। তবেই ওই দুরন্ত খ্যাপা ষাঁড়কে খোঁয়াড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি পোষ্য বানাতে পারবেন, অথবা বিষাক্ত সাপকে তার বিষ দাঁত ভেঙে দিয়ে গর্তের মধ্যে লুকিয়ে দিতে পারবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।